the grace of the Almighty, and I am also well. Now I am going to start my class, so be attentive and enjoy my class. আজকে আমরা কম্পোনেন্ট অফ সেন্টেন্স অর্থাৎ বাক্যের উপাদান, কম্পোনেন্ট অফ সেন্টেন্স, কম্পোনেন্ট শব্দের অর্থ হচ্ছে উপাদান। তো আমরা কম্পোনেন্ট অফ সেন্টেন্স নিয়ে আজকে কথা বলবো। এই লেসনটিতে আমরা মূলত বাক্যের উপাদানগুলো নিয়ে আলোচনা করব। দেখবেন একটা মোবাইল যখন আমরা ব্যবহার করি, কয়েকটা উপাদান, কয়েকটা পার্টস কিন্তু মোবাইলে থাকে। ব্যাক পার্ট থাকে, ব্যাটারি থাকে, সিপিইউ থাকে, আইসি থাকে, ডিসপ্লে থাকে, তাই না? তো একটা বাক্যেরও কিন্তু উপাদান রয়েছে। এই লেসনটিতে আমরা বাক্যের উপাদানগুলো নিয়ে আলোচনা করব। উপাদান বলতে এখানে আমরা যে কোনো বাক্য তৈরি করতে যে স্ট্রাকচার বা গঠন কাঠামো ব্যবহার করা হয়, সেগুলির বিভিন্ন নাম থাকে। আমাদের এগুলো জানা খুবই প্রয়োজন। এগুলো জানতে পারলে আমরা খুব সহজে আমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো এবং তার সুস্পষ্ট অর্থ দিতে পারবো। তাছাড়া কিভাবে যে কোনো সেন্টেন্সকে ছোট বা বড় করা যায়, আমরা সেই বিষয়টা দেখতে পারবো। গত ক্লাসে আমি আপনাদের উডের ব্যবহার দেখিয়েছিলাম এবং স্পোকেনের কিছু রুল দেখিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা কম্পোনেন্ট অফ সেন্টেন্স দেখব এবং পরবর্তী যে বিষয়গুলো রয়েছে আমরা সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আমাকে কি সবাই স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? ক্যান ইউ হেয়ার মি? লেট মি নো দ্যাট। ওকে, থ্যাংক ইউ। কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন, হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন। হুম। বলা হচ্ছে যে আমরা জানি আমাদের একটি সেন্টেন্স গঠনের কাঠামো হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং এক্সটেনশন। এই জায়গাটা একটু দেখবো আমরা। সাবজেক্ট, ভার্ব এবং এক্সটেনশন। তো সাবজেক্ট কেমন, ভার্ব কেমন, এক্সটেনশন কেমন, আমরা প্রত্যেক বিষয়টা খুব ভালোভাবে দেখব। সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট আমি বলেছি বাক্য তৈরি হয়, সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপর এক্সটেনশন থাকে। এই এক্সটেনশনের জায়গায় তিনটা জিনিস থাকতে পারে। কি কি থাকতে পারে? এক্সটেনশনের জায়গায় অবজেক্ট থাকতে পারে। আমরা অনেক সময় বলি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কিন্তু এটা আমরা আজ থেকে বলবো সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। এক্সটেনশনের অর্থ হচ্ছে বর্ধিত অংশ বা অতিরিক্ত অংশ। তো এই এক্সটেনশনের জায়গায় অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে এবং অ্যাডভার্বিয়াল হতে পারে। তো এই তিনটে বিষয়ই আমরা এখন দেখব। সাবজেক্ট কাকে বলে, কিভাবে তৈরি হয়? সাবজেক্ট যদি খুঁজে বের করতে না পারি, একটা বাক্য তৈরি করা যায় না। একটা বাক্য তৈরি করতে গেলে প্রথমে সাবজেক্ট লাগে। ভার্ব কাকে বলে, অবজেক্ট কাকে বলে, কমপ্লিমেন্ট কাকে বলে, কিভাবে এগুলো আইডেন্টিফাই করব, অ্যাডভার্বিয়াল কাকে বলে, কিভাবে আইডেন্টিফাই করব, এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। এই সমস্ত বা এই যে কথাগুলো বললাম, এইগুলোই হচ্ছে মূলত সেন্টেন্স কম্পোনেন্ট, বাক্যের উপাদান। খুব ইম্পর্ট্যান্ট ক্লাস, সবাই একটু মন দিয়ে খেয়াল করবেন। প্রতিটি বাক্যেই ভার্ব বা ক্রিয়াপদ থাকে যার দ্বারা কোনো কিছু হওয়া, থাকা। দেখেন, আমি যদি এখন একটু প্র্যাকটিক্যালি কারো কাছে এখানে আমি প্রশ্ন রাখি, বিভিন্ন সেন্টেন্স আমি বলবো, যদি বলি যে এই বাক্যের ভিতরে ভার্ব কোথায়, অনেকেই পারবেন, আবার অনেকে কিন্তু এই সিম্পল বিষয়টাও পারবেন না। তো আমরা কিভাবে একটা বাক্যের ভার্ব কোথায় থাকে, অবজেক্ট বা কর্ম কোথায় থাকে, সাবজেক্ট বা কর্তা কোথায় থাকে, সবই দেখব। একটা বাক্য সাজাতে গেলে আমি বাংলায় একটা বাক্য বললাম যে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। আমি বড় বাক্য না বলে ছোট একটা বাক্য বললাম, খুবই ছোট বাক্য। আমি একজন ছাত্র। আমি যদি কাউকে এখানে জিজ্ঞাসা করি আমি একজন ছাত্র, এই বাক্যের ভার্ব কোথায়? সবাই বাক্যটা নিয়ে মনে মনে একটু গবেষণা করে দেখেন। এই বাক্যের ভার্ব আপনি জীবনে কখনো খুঁজে পাবেন না। আমি একজন ছাত্র, কিন্তু এখানে মনে মনে আপনাকে একটা ভার্ব ধরে আনতে হবে। মনে করি সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি ওয়াই। আমরা এই ধরনের অঙ্ক করেছিলাম 9-10-এ, আমাদের এসএসসি লাইফে, মনে আছে? তো এখন এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কিভাবে ভার্ব বের করব। আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র, এই বাক্যে, শুনতে পারছেন আমাকে সবাই? এই যে বাক্যটা, এই বাক্যে কিন্তু কোনো ভার্ব নেই। আমি একজন ছাত্র, এখানে নাউন আছে, সাবজেক্ট আছে, হ্যাঁ, অন্য বিষয়গুলো আছে, কিন্তু এখানে ভার্ব নেই। এখানে যে বাক্যে, বাংলা বাক্যে কখনো ভার্ব না থাকে, যদি সেখানে হই, হয়, বা আছে, বা ছিল, বা ছিলাম, অর্থাৎ অ্যাম, ইজ, আর, বা অজয়ের, এটা সাবজেক্ট হিসাবে ধরে নিতে হয়। আমি হই একজন ছাত্র বা আমি ছিলাম একজন ছাত্র, বাংলা বলার সময় কিন্তু আমি এটা বলিনি, আমি বলেছি আমি একজন ছাত্র।
তো দেখেন বলা হচ্ছে প্রতিটি বাক্যে ভার্ব বা ক্রিয়াপদ থাকে যার কোনো কিছু হওয়া থাকা করা বোঝায়, কিন্তু কর্তৃত্ব শূন্য বা একা কোনো কাজ করা হয় না। বাক্যে অবশ্যই একটা কর্তৃত্ব থাকে, সাবজেক্ট বা কর্তা বলতে সেই কর্তৃত্বটাকে বোঝায়। অর্থাৎ সাবজেক্ট বা কর্তা বলতে সেই ব্যক্তি বা বস্তুকে বোঝায় যিনি ভার্বের উপর প্রভাব বিস্তার করে থাকে। যদি বলা হয় সুমন ভাত খায়, এই খাওয়া কাজটি কে করে? সুমন। তাহলে এখানে সুমন হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা। সুমন ভাত খায়, কে দ্বারা? হু দ্বারা প্রশ্ন করব, কে খায়? সুমন খায়। হুম বলা হচ্ছে যে যে ক্রিয়া সম্পাদন করে, সাবজেক্ট বা কর্তা কাকে বলবে বা কিভাবে আইডেন্টিফাই করব? নাম্বার ওয়ান, যে ক্রিয়া সম্পাদন করে। সুমন ভাত খায়, এখানে খাওয়ার কাজটি কে করে? সুমন। সুমন এখানে সাবজেক্ট। যে শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে কোনো বাক্য শুরু হয়, অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে বাক্যের সর্ববামের শব্দ বা শব্দগুচ্ছই হচ্ছে সাবজেক্ট। খুব সুন্দর একটা কথা বলেছে। যেসব শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে কোনো বাক্য তৈরি হয়, বাক্য শুরু হয়, অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে সর্ববাম পার্শ্বে যা কিছু থাকে তাকে সাবজেক্ট বলে। যেমন আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে খাওয়া কাজটি কে করছে? আই। আই মানে হচ্ছে আমি। আমি হচ্ছে এখানে সাবজেক্ট বা কর্তা। সিম্পল সাবজেক্ট এবং মডিফায়ার বা অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ বা শব্দগুচ্ছও সাবজেক্ট হতে পারে। যেমন দেখেন, রুমা ইজ ডুইং হোমওয়ার্ক, রুমা ইজ ডুইং হার হোমওয়ার্ক, রুমা তার বাড়ির কাজ করছে। রুমা কি করছে? রুমা তার বাড়ির কাজ করছে। এখানে বাড়ির কাজটা কে করছে, কার দ্বারা সম্পাদন হচ্ছে? রুমা। এবং দ্বিতীয় নম্বরে একটা কথা বলেছিলাম, ইংরেজির ক্ষেত্রে সর্ববামের শব্দগুচ্ছই হচ্ছে সাবজেক্ট। এখানে সর্ববামে কে রয়েছে? রুমা। এই রুমাটা হচ্ছে এখানে সাবজেক্ট। করিম হ্যাজ পাসড হিজ এইচএসসি এক্সাম, করিম তার এইচএসসি পরীক্ষায় পাশ করেছে। কে করেছে? করিম। করিম এখানে সাবজেক্ট। দেখবেন বাড়িতে বাড়ির কর্তা থাকে একজন বাবা, পিতা। তো বাক্যেরও কিন্তু একজন সাবজেক্ট বা কর্তা থাকে, সে হচ্ছে সাবজেক্ট বা কর্তা যে কাজটি করে। হি ইটস রাইস, সে ভাত খায়, এখানে হি হচ্ছে সাবজেক্ট বা কর্তা। এরপর দেখব অবজেক্ট বা কর্ম। সাধারণত কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে হট বা হুম দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বা কর্ম বলে। কি বললাম? সাধারণত কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা হট বা হুম, মনে রাখবেন, হট বা হুম দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বা কর্ম বলে। শুধু এতটুকু মনে রাখবেন, বাংলায় কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, আর ইংলিশে হট বা হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট বা কর্ম। যদি বলা হয় হি ইটস রাইস, তো এখানে ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা? সে কি খায়? সে ভাত খায়। হট দ্বারা প্রশ্ন করে আমি ভাত পেয়েছি, হি ইটস রাইস, তো আমরা বলতে পারি এই রাইসটা হচ্ছে এখানে অবজেক্ট বা কর্ম। সাধারণত কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বা কর্ম বলে। হি গেভ মি এ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল। এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে গেভ। এই গেভ শব্দটিকে হট বা হুম দ্বারা প্রশ্ন করে দুইটি উত্তর পাওয়া যায়। যদি বলি কি দিয়েছিল, উত্তরটা আসবে কলম দিয়েছিল। আর যদি বলি কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল। এই ধরনের বাক্যকে বলা হচ্ছে ডাবল অবজেক্টের টেন্স, সেন্টেন্স। অর্থাৎ এখানে দুইটা অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে প্রাণীবাচক, আরেকটা হচ্ছে বস্তুবাচক। মনে রাখবেন এগুলা। হি গেভ মি এ পেন, এই বাক্যে দুইটা অবজেক্ট বা কর্ম রয়েছে, একটা হচ্ছে পেন, আরেকটা হচ্ছে মি। তারপর দেখি অবজেক্ট আবার দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। মনে রাখবেন অবজেক্ট হচ্ছে দুই প্রকার। হুম দেখেন ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আজকাল ফেসবুক ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন স্পোকেন রুল লেখা থাকে, মাত্র 15 দিনে ইংরেজিতে কথা বলা শিখুন, 20 দিনে ইংরেজিতে কথা বলা শিখুন। আসলে বিষয়টা যদি এতই সহজ হতো তাহলে কিন্তু কেউই বাংলাদেশে ইংরেজিতে কথা না বলে থাকতো না। সব ছাত্রছাত্রীরা ইংরেজিতে কথা বলা শিখে যেত। দেখবেন ফুটপাতে, শহরে, বন্দরে, নগরে, বিভিন্ন গ্রামগঞ্জের হাটে একদল দেখবেন এই ওষুধ বিক্রি করে। তো এরা ঔষধ বিক্রি করে না, এরা বিক্রি করে হচ্ছে এদের চটকদার কথা বা বিজ্ঞাপন।
এদের ওষুধে, আমি ছোট করে দেখছি না, কিন্তু এদের ওষুধে যদি রোগ সেরে দিত তাহলে এমবিবিএস ডাক্তারের কাছে কেউ আর যেত না। তো আমার মেইন ফোকাসটা হচ্ছে এইভাবে খুব কোর থেকে, শিকড় থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। এই যে অবজেক্ট দুই প্রকার, আপনি যদি এটা না জানেন, হঠাৎ করে আপনাকে ভাইবা বোর্ডে ইন্টারভিউতে জিজ্ঞাসা করলো যে বলুন তো অবজেক্ট কয় প্রকার, কি কি, তার এক্সাম্পল দিন। ছোট ছোট রুল শিখে কখনো পারফেক্টলি ইংরেজিতে কথা বলা যায় না। তো এখানে বলা হচ্ছে অবজেক্ট হচ্ছে দুই প্রকার কর্ম, একটা হচ্ছে ব্যক্তিবাচক, আরেকটা হচ্ছে বস্তুবাচক। তো ইনডিরেক্ট অবজেক্ট এটাকে বলা হচ্ছে ব্যক্তিবাচক। ইনডিরেক্ট অবজেক্ট যেটা, এটাকে বলা হচ্ছে ব্যক্তিবাচক কর্ম। আরেকটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, বস্তুবাচক কর্ম। উপরের বাক্যে মি হচ্ছে ইনডিরেক্ট এবং পেন হচ্ছে ডিরেক্ট। এই যে বলেছি দেখেন, হি গেভ মি এ পেন, এখানে বস্তুবাচক যে অবজেক্ট সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক। মি হচ্ছে এখানে ইনডিরেক্ট অবজেক্ট পেন, আর ডিরেক্ট অবজেক্ট হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে পেন, আর ডিরেক্ট অবজেক্ট হচ্ছে মি। আই ইট রাইস, হি রিডস এ বুক, দে টোল্ড মি দ্য রিয়েল স্টোরি, দ্য টিচার্স হেল্পস আস, করিম ইজ ক্যাচিং ফিশ। তো এই বাক্যে দেখেন বুক, রাইস, স্টোরি, আস, ফিশ, এইগুলা হচ্ছে অবজেক্ট বা কর্ম। এখন আমরা আসবো ভার্বের কাছে। ভার্বকে হুম দ্বারা প্রশ্ন করলে ব্যক্তিবাচক বা ইনডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়। কি বলা হচ্ছে, ভার্বকে হুম অর্থাৎ কাকে দ্বারা যদি প্রশ্ন করা হয় তখন ব্যক্তিবাচক বা ইনডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়। সে আমাকে একটা কলম দিয়েছিল, ভার্বের কাছে আমি হুম দ্বারা প্রশ্ন করব কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল মি। এই এই বাক্যে মিটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ এর বাংলাটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। এবং হট বা কি দ্বারা প্রশ্ন করলে ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়। হুম দ্বারা প্রশ্ন করলে ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়, হট দ্বারা প্রশ্ন করলে ডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়। মনে রাখবেন আমার কথাগুলা। এরপর আসবো কমপ্লিমেন্ট। হুম দেখেন আমরা অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানি না। কমপ্লিমেন্ট কাকে বলে, কমপ্লিমেন্টের সংজ্ঞা কি, কেউ বলতে পারবেন? ক্যান ইউ হেল্প মি? কমপ্লিমেন্ট কাকে বলে বলেন তো একটু। বিকাশ কুমার, কথা বলতে হবে। কমপ্লিমেন্ট কাকে বলে, কমপ্লিমেন্ট বিষয়টা কেমন? গীতা রানী বিশ্বাস ম্যাডাম, বলতে পারবেন আপনি? বলুন। মুন ইসলাম, ধন্যবাদ। আবার বলুন কি বলেছেন? কৃষ্ণা রানী দাস, কিছু বলতে পারবেন? দেখেন, বলা হচ্ছে যে কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক। সেন্টেন্সে সাবজেক্টের অর্থ পরিপূর্ণ করার জন্য অথবা সাবজেক্টের পূর্ণতা আনার জন্য যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে কমপ্লিমেন্ট বলে। কমপ্লিমেন্টের অর্থ হচ্ছে পরিপূরক। যেমন রহিম ইজ এ ফার্মার, করিম ওয়াজ এ টিচার, শি ইজ হ্যাপি, আই অ্যাম এ ডক্টর, রুমা উইল বি অ্যান অফিসার, হি বিকেম আ ইউটিউবার। হি বিকেম সে হয়েছিল আ ইউটিউবার। তো বলা হচ্ছে মূলত কমপ্লিমেন্ট চেনার একটি সহজ উপায় হচ্ছে যে সাবজেক্ট থাকে অবজেক্টও সেই একই ব্যক্তি বা বস্তু সম্পর্কে কথা বলা হয়। যে সাবজেক্ট থাকে সেই একই ব্যক্তি বা বস্তু সম্পর্কে কথা বলা হয়। তো এখানে কি বললাম, বলা হচ্ছে মূলত কমপ্লিমেন্ট চেনার একটি সহজ উপায় হচ্ছে যে সাবজেক্ট থাকে অবজেক্টও সেই একই ব্যক্তি বা বিষয় সম্পর্কে কথা বলা হয়। অর্থাৎ যে সাবজেক্ট সেই অবজেক্ট হয়। কেমন বিষয়টা দেখেন, রহিম ইজ এ ফার্মার, এখানে রহিমও যে, ফার্মারও কিন্তু সে। শি ইজ হ্যাপি, এখানে সুখী কে? শি, অর্থাৎ সে নিজে সুখী, অর্থাৎ সে যে মানে সুখী যে সে। আই অ্যাম এ ডক্টর, এখানে ডাক্তারকে? আমি। তাহলে বলা হচ্ছে মূলত কমপ্লিমেন্ট চেনার একটি সহজ উপায় হচ্ছে যে সাবজেক্ট থাকে অবজেক্টেও সেই একই ব্যক্তি বা বিষয় সম্পর্কে কথা বলা হয়। অর্থাৎ সাবজেক্টও যে, অবজেক্টও সে। যেমন আই অ্যাম এ ডক্টর, এখানে সাবজেক্ট আই, আবার ডক্টর সেই আই হচ্ছে আবার ডক্টর। রহিম ইজ এ ফার্মার, এখানে কৃষক, রহিম একজন কৃষক, কৃষককে? রহিম। তো এটা হচ্ছে মূলত কমপ্লিমেন্ট। দেখেন রহিম ইজ ইকুয়াল টু এ ফার্মার, যে রহিম সেই কৃষক, যে করিম সেই শিক্ষক, যে সি সেই হচ্ছে হ্যাপি। তাহলে আমরা মনে রাখবো যে
সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই বিষয়, ব্যক্তি বা বস্তুর কথা বলা হয়, মূলত যে সেন্টেন্সের ভার্বগুলা বি ভার্ব থাকে, সেই বি ভার্বই মেইন ভার্ব হিসেবে আরও কিছু লিঙ্কিং ভার্ব সেন্টেন্সে বসে কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়, তাকে কমপ্লিমেন্ট বলা হয়। এই কমপ্লিমেন্টও কিন্তু অবজেক্টের মতো দুই প্রকার, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এরপর একটা বিষয় দেখব, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়ালস। অ্যাডভার্বিয়ালস হচ্ছে কোনো সেন্টেন্সের ভার্বকে যখন, অর্থাৎ হয়ার, কোথায়, কখন, কিভাবে, কতবার, কেন ইত্যাদি দ্বারা প্রশ্ন করে উত্তর বের করা হয়, সেই উত্তরটাই হচ্ছে অ্যাডভার্বিয়ালস। যেমন দেখেন, রহিম গেভ রূপা আর রোজ উইথ প্লেজার অ্যাট দ্য পার্ক ইন দ্য ইভিনিং টু মিট উইথ হার। বা এখানে আমরা একটু ছোট করে বলি, এই সেন্টেন্সে উইথ প্লেজার শব্দটিকে গেভ অর্থাৎ হাউ দ্বারা প্রশ্ন করে, যে কিভাবে দিয়েছিল, আনন্দের সাথে দিয়েছিল। রহিম গেভ রূপা এ রোজ, রহিম রূপাকে একটা গোলাপ ফুল দিয়েছিল উইথ প্লেজার আনন্দের সাথে, অ্যাট দ্য পার্ক পার্কে বসে, ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায়, টু মিট উইথ হার তার সাথে দেখা করার জন্য। তো এই সেন্টেন্সে উইথ প্লেজার শব্দটি গেভকে হাউ দ্বারা প্রশ্ন করে, অ্যাট দ্য পার্ক শব্দটিকে হোয়ার দ্বারা প্রশ্ন করে, কোথায় বসে গোলাপ ফুলটি দিয়েছিল, পার্কে বসে দিয়েছিল। ইন দ্য ইভিনিং শব্দটি হোয়েন দ্বারা প্রশ্ন করে, কখন দিয়েছিল, সন্ধ্যাবেলায়। এবং টু মিট উইথ হার শব্দটি হোয়াই দ্বারা প্রশ্ন করে পাওয়া গিয়েছে। কি দ্বারা প্রশ্ন করে পাওয়া গিয়েছে? হোয়াই দ্বারা। এইভাবে যে কোনো সেন্টেন্সে অ্যাডভার্বের ব্যবহার করে অনেক বড় বাক্য তৈরি করা হয়। অ্যাডভার্বের ব্যবহারটা আমি আপনাদের দেখাবো। দেখেন, এই যে বাক্যটা এতটুক ছিল, রহিম গেভ রূপা, রহিম রূপাকে দিয়েছিল। আমি একটু বড় করলাম, যে কি দিয়েছিল, রহিম গেভ রূপা আর রোজ, রহিম রূপাকে একটা গোলাপ ফুল দিয়েছিল। উইথ প্লেজার আনন্দের সাথে দিয়েছিল। কোথায় বসে দিয়েছিল? অ্যাট দ্য পার্ক একটা জায়গা বোঝাচ্ছে, এটা অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য ইভিনিং অ্যাডভার্ব অফ টাইম, কখন দিয়েছিল, সন্ধ্যাবেলায়। কেন দিয়েছিল? টু মিট উইথ হার তার সাথে দেখা করার জন্য, দেখা করে। তো এইগুলা হচ্ছে অ্যাডভার্বিয়ালের ব্যবহার। হি রিডস এ বুক, রহিম গোস টু স্কুল, শি ইজ আ বিউটিফুল গার্ল, দে আর প্লেয়িং ফুটবল, হি স্লিপস ইন দ্য ওপেন এয়ার, করিম ইজ আ ডক্টর, আরিফ বিকেম আ ইউটিউবার, রুমা ওয়েন্ট আউট অ্যাট নাইট। অর্থাৎ এই বাক্যগুলো থেকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। তাহলেই কিন্তু আমাদের এই লেসনটা খুব ইম্পর্ট্যান্ট। আরও একটা বিষয় দেখেন, আমরা কথা বলতে গেলে স্পোকেন ইংলিশে যেটা খুবই দরকার, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি ফর স্পোকেন ইংলিশ। আমি এই শীটটা গত ক্লাসে আপনাদের দিতে চেয়েছিলাম, কিন্তু সময় ছিল না হাতে একদমই, এই জন্য দিতে পারিনি। আজকে আমি এটা দিয়ে দিব। সোহাগ স্যারের যে বইটা রয়েছে, এই বইয়ের দেখবেন চ্যাপ্টার 31-এ রয়েছে। যারা বইটা নিয়েছেন অনেকেই খুব ভালো ফিডব্যাক কমেন্ট দিয়েছেন, আর যারা বইটা নেননি একটু নিয়ে নিবেন। এই বইটাতে এমন কিছু ভোকাবুলারি সংযোজন করা হয়েছে, সারা দিন কথা বলতে গেলে দেখবেন একটা মানুষ, আমরা সকাল থেকে, সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা কিন্তু বেশি কথা বলি না। আমরা যখনই আমাদের ক্ষুধা লাগে আমরা বলি আমার ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দিন। আমরা পানি পিপাসা লাগলে বলি আমি পানি খেতে চাই। আমরা স্কুলের যাওয়ার সময় বা অফিসের যাওয়ার সময় বাসায় যদি কেউ থাকে তাকে আমরা বলে যাচ্ছি যে আমি অফিসে যাচ্ছি, আমি অফিসে রওনা হচ্ছি। আমরা কারোর সঙ্গে সকালবেলায় অভিবাদন জানাই গুড মর্নিং, রাতে গুড নাইট, গুড ইভিনিং, গুড আফটারনুন। আমরা কিন্তু সকালে গুড মর্নিং এর পরিবর্তে অন্য কোনো কথা কিন্তু আমরা বলি না। আমরা একই কথা প্রতিদিন বলি গুড মর্নিং। আমরা ইসলাম ধর্মাবলম্বী যারা, আমরা আসসালামু আলাইকুম বলি, তাই না? আমরা আদাব বলি, নমস্কার বলি। তো এই যে শব্দগুলো দেখবেন আমরা প্রতিদিন একই শব্দ ব্যবহার করি। অর্থাৎ ভাষা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, 3 থেকে 4 হাজার ওয়ার্ড যদি আপনি জানেন, সারা দিন সারা জীবন আপনি কথা বলতে পারবেন। তো অক্সফোর্ড ইউনিভার্সিটি, সরি, অক্সফোর্ড ডিকশনারিতে 70 থেকে 80 হাজার শব্দ কিন্তু এখানে আছে। তো এর প্রত্যেকটা শব্দ ওয়ার্ড জানার আপনার প্রয়োজন পড়ে না। একটা মানুষ সমগ্র ডিকশনারি ওইভাবে কিন্তু মুখস্থ করে না বা করার প্রয়োজন পড়ে না।
তো আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বলতে গেলে আমাদের যে যে ওয়ার্ডগুলো লাগে, সেই ওয়ার্ডগুলো কিন্তু এই পিডিএফ ফাইলে এই শিটের ভিতরে দেখেন ইনক্লুড করেছি। কমন অ্যাকশন ভার্বস, ভার্বস ফর কমিউনিকেশন। এখানে দেখবেন অনেক রকমের ওয়ার্ড কিন্তু আমরা দিয়েছি। পজিটিভ অ্যাজেক্টিভ, নেগেটিভ অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ ফর টেস্ট অ্যান্ড স্মেল, অ্যাজেক্টিভ ফর টাইম অ্যান্ড স্পিড, অ্যাজেক্টিভ ফর ম্যাটেরিয়াল অ্যান্ড টেক্সচার, মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাডভার্ব রিলেটেড ভোকাবুলারি, টেন্স রিলেটেড ভোকাবুলারি। দেখেন অনেক পার্ট করে দিয়েছি। হ্যাঁ, এইগুলো কিন্তু একটু মুখস্থ করতে হবে। কেন করবেন? আপনি যদি কথা বলতে চান ফ্লুয়েন্টলি, আপনি কথা তৈরি করতে গেলে, সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে আপনাকে ওয়ার্ড জানা লাগবে, তারপর হচ্ছে আপনাকে গ্রামারের রুল জানা লাগবে। তো এই ওয়ার্ডগুলো আপনারা কাইন্ডলি একটু মুখস্থ করবেন। একটা বড় লম্বা শিট, এটা মিনিমাম 10 দিন ধরে আপনারা পড়বেন, একদিনে কিন্তু পারবেন না। ইট মানে হচ্ছে খাওয়া, ড্রিঙ্ক শব্দের অর্থ পান করা, স্লিপ অর্থ ঘুমানো, স্পিক কথা বলা। দেখবেন খুবই সহজ সহজ ওয়ার্ড এখানে দিয়েছি, কিন্তু এগুলো আমরা অনেকে প্র্যাকটিস করি না, যার কারণে আমাদের অজানা থেকে যায়। কথা বলতে গেলে কিন্তু এগুলাই লাগবে। ওয়াক মানে হাঁটা, রান মানে দৌড়ানো, সিট মানে বসা। অর্থাৎ এই শব্দগুলো এমনভাবে সংযোজন করেছি, আমাদের সারা দিনের কথা বলতে গেলে আপনি যদি এই শিটের প্রত্যেকটা শব্দ মুখস্থ করতে পারেন, আপনার কথা ফ্লুয়েন্টলি আপনি বলতে পারবেন। ফিল শব্দের অর্থ অনুভব করা, টাচ অর্থ স্পর্শ করা, ব্রেক অর্থ ভেঙে ফেলা। দেখেছেন? তো এই শিটটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে ভোকাবুলারিগুলো দেওয়ার পরে কিছু ফ্রেজ অ্যান্ড ইডিয়মস দিয়েছি। বলা হচ্ছে যে ইংরেজির অলংকার স্বরূপ ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। ইংরেজি ভালোভাবে, ভাষাটা ভালোভাবে আয়ত্ত করতে গেলে ইডিয়মস মুখস্থ করা ও সেগুলো যথার্থ ব্যবহার জানা জরুরি। ইডিয়মসের মধ্যে শাব্দিক অর্থ প্রাধান্য না পেয়ে বাগার্থ প্রকাশ পায়, তাই এগুলো মুখস্থ করার মাধ্যমে আয়ত্ত করতে হবে। অর্থাৎ এখানে একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ আর একটা হচ্ছে ভাবানুবাদ। তো এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এটা কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখেছি। দেখেন এ ব্ল্যাক শিপ, এটা কিন্তু শিপ মানে হচ্ছে ভেড়া। তো আমরা যদি বলি একটা কালো ভেড়া, এটা ভুল হবে। এই বাক্যগুলোকে আমাদেরকে ভাবানুবাদ করতে হবে, আক্ষরিক অনুবাদ কখনোই করা যাবে না। প্রভার্ব, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। তো এ ব্ল্যাক শিপ শব্দের অর্থ হচ্ছে কুলাঙ্গার। এ ডার্ক হর্স, দেখেন একটা অন্ধকারের ঘোড়া, কিন্তু না, এটার সঠিকটা হবে হচ্ছে রহস্যময় ব্যক্তি। এ ডার্ক হর্স। হুম। তো এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো আপনারা একটু মুখস্থ করবেন। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, তল্পি তল্পা সহ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিখিতভাবে এটা সাদা কালো বলা যাবে না। হ্যাঁ, ব্লু ব্লাড, নীল রক্ত, নো, এটা হচ্ছে অভিজাত। দেখেন পরবর্তীতে কিছু প্রভাব রেখেছি এখানে, যেগুলো আমাদের প্রতিনিয়ত আমরা বলি, কিন্তু আমরা বাংলা জানি, ইংরেজিটা জানি না। নাচতে না জানলে উঠান বাঁকা, আমরা অনেক সময় বলি না যে কারো পৌষ মাস কারো সর্বনাশ, ন্যাড়া একবারই বেলতলা যায়। তো বলছে এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ার্লস উইথ হিজ টুলস, অর্থাৎ নাচতে না জানলে উঠান বাঁকা। কিন্তু এটা যদি আক্ষরিক অনুবাদ করি, যা লেখা তাই রয়েছে, তাই আমরা বলি যে একজন খারাপ ব্যক্তি সর্বদা তার যন্ত্রপাতির সঙ্গে ঝগড়া করে। আক্ষরিক অনুবাদটা কিন্তু এমন হয়, কিন্তু প্রভার্ব, প্রবাদ প্রবচনের বেলায় আমরা সর্বদা ভাবানুবাদটা করব, একটু মনে রাখবেন। চকচক করলেই শোনা হয় না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। হুম। যেমন কর্ম তেমন ফল, অ্যাজ ইউ শো সো ইউ রিপ। তো এইগুলো আমরা একটু মুখস্থ করব, কারণ আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এখান থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকে। আর বিশেষ করে আমি আপনাদের প্রভাব প্রবচন, প্রবাদ প্রবচন বা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আপনারা পরে পড়লে হবে, কিন্তু স্পন্টেনিয়াসলি যারা কথা বলতে চাচ্ছেন, দেখবেন আমরা কথা বলতে পারি না। একটা দুইটা সেন্টেন্স বললেই, আমি যদি যে কোনো বিষয়ের উপরে প্রেজেন্টেশন দিতে বলি, আপনাদের দেখবেন কথা কিন্তু বের হবে না। বড়জোর দুইটা তিনটা সেন্টেন্স বলে আপনি থেমে যাচ্ছেন। কেন যাচ্ছেন জানেন? আপনি ওয়ার্ড জানেন না, প্রচুর ওয়ার্ড। একটা একটা 10 তলা ভবন, বিল্ডিং যদি আমি নির্মাণ করতে চাই, আমাকে কিন্তু অনেক ইটের প্রয়োজন হবে, ব্রিক্স। তো ইট যদি কম পড়ে যায়, আমি 10 তলা ভবন তৈরি করতে পারবো না, একতলা বা দোতলা করতে হবে। কথা বলাটাও ঠিক তেমন। আপনি যদি লম্বা কথা বলতে চান, অনেকক্ষণ ধরে ইংরেজিতে সারা দিন অল ডে লং কথা বলতে চান, তাহলে আপনাকে এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। আপনাকে অবশ্যই ভোকাবুলারি মুখস্থ করতে হবে। নেক্সট আরেকটা বিষয় আমি আজকে দেখাবো, সেটা হচ্ছে ভার্ব ফর্ম, কনজুগেশন অফ ভার্বস।
100 এক্সাম্পলস অফ রেগুলার ভার্বস। দেখেন এই যে ভার্ব ফর্মের যে শীটটা, আমি এটা গত একটা ক্লাসে দিয়েছিলাম, আজকেও দিব। যারা একদমই কিছু পারেন না, বাক্য তৈরি করতে পারেন না, তাদের জন্য সব থেকে প্রাথমিক কাজ হচ্ছে এইটা। যেমন এখানে বলছে অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। ইট মানে হচ্ছে খাওয়া। তো আমি যদি বলি আমি খাই, আই ইট। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি সকালবেলায় ভাত খাই, আই ইট রাইস ইন দ্য মর্নিং। আমি সকালবেলায় আমার পরিবারের সাথে ভাত খাই, আই ইট রাইস উইথ মাই ফ্যামিলি ইন দ্য মর্নিং। দেখছেন বাক্যটা কিভাবে বড় করা যায়। প্রথমে দিয়েছিলাম সাবজেক্ট আর ভার্ব, আই ইট আমি খাই। এরপরে একটা অবজেক্ট দিয়েছি, আই ইট রাইস। বাক্য তৈরি করার আসল সিস্টেমটাই হচ্ছে এইটা। কিছু সাবজেক্ট আপনি জানবেন, কিছু ভার্ব জানবেন, কিছু অবজেক্ট জানবেন, খুব সহজে বাক্য তৈরি করতে পারবেন। আমি যদি বলি একটা সাবজেক্ট নিলাম আই, আর একটা ভার্ব নিয়েছি প্লে, আই প্লে আমি খেলি। যদি বলা হয় তুমি খেলো, ইউ প্লে, তারা খেলে, দে প্লে। এবার আপনি ইচ্ছা করলে এরপর আপনি অবজেক্ট লাগাতে পারবেন কিভাবে। আমি খেলি, কি খেলি, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি যাই, আই গো। আমি কোথায় যাই, আমি ইউনিভার্সিটিতে যাই, আই গো টু ইউনিভার্সিটি। এখানে আমি যদি বলি গো মানে হচ্ছে যাও বা যান, আর যদি বলি যেও না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ করতে গেলে ডোন্ট বা ডাজেন্ট আনতে হয়। গো মানে হচ্ছে যাও, আর যেও না, ডোন্ট গো। বাইরে যেও না, ডোন্ট গো আউটসাইড। স্কুলে যেও না, ডোন্ট গো টু স্কুল। বাজারে যেও না, ডোন্ট গো টু মার্কেট। আমি যদি বলি কাম, কাম মানে আসা বা এসো, আর যদি বলা হয় এসো না, ডু নট কাম। এসো না বললে কি হবে, ডু নট কাম। দেখেন বাক্য তৈরি করার কত সহজ সহজ পদ্ধতি এখন আবিষ্কার হয়েছে, তাই না? কি বলা হচ্ছে, গো। আমি যদি বলি গো দেয়ার, সেখানে যান। আবার এর নেগেটিভ যদি বলি সেখানে যাবেন না বা সেখানে যেও না, ডোন্ট গো দেয়ার। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ করতে গেলে ডোন্ট বা ডাজেন্ট সাবজেক্ট অনুসারে, আর প্রশ্নবোধক করতে গেলে ওর নটটা বাদ দিয়ে ওই ডু বা ডাজ ওইটা সবার প্রথমে আনতে হবে। ডু ইউ গো, আপনি কি যান, আপনি কি বাজারে যান, ডু ইউ গো টু মার্কেট। আপনি কি বাজারে গিয়েছিলেন, ডিড ইউ গো টু মার্কেট। দেখেন যারা রেগুলার ওয়েতে ক্লাস করে, এই সিস্টেমগুলা যারা একটু খেয়াল করে শোনে এবং কথা বলার জন্য ডে টু ডে লাইফে প্র্যাকটিক্যালভাবে ইউজ করে, অবশ্যই তারা কথা বলা শিখে যায়। একই প্রশ্নে পরীক্ষা দিয়ে দেখবেন কেউ গোল্ডেন এ প্লাস পাচ্ছে, আগামীকাল এসএসসির রেজাল্ট প্রকাশিত হবে, তাই না? তো কেউ গোল্ডেন পাবে, কেউ প্লাস পাবে, কেউ এ পাবে, কেউ বি পাবে, আবার কেউ ফেল করবে। একই প্রশ্ন কিন্তু এখানে প্রশ্নের কি কোনো দোষ আছে? নো। এখানে পাঠক সে কতটা পড়তে পেরেছে, কতটা পেরেছে, কতটা প্রিপারেশন নিয়েছে এর উপরে নির্ভর করবে। তো আমি আপনাদেরকে যে পদ্ধতি এখানে যে শিটগুলা দেয়, যেভাবে আপনাদেরকে দেখাই, যদি কেউ একটু চেষ্টা করে বাসায় সময় দেয়, সে অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবে। আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট। তো এই বাক্যগুলো আপনারা একটু মুখস্থ করবেন। অ্যাক্ট অর্থ হচ্ছে গ্রহণ করা, সরি অ্যাকসেপ্ট গ্রহণ করা, অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড। এখানে প্রত্যেকটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছানো, অ্যারাইভড অ্যারাইভড। আমি বাড়িতে পৌঁছিয়েছি, আমি এইমাত্র বাড়িতে পৌঁছিয়েছি, বা আমি 15 মিনিট আগে বাড়ি এসে পৌঁছিয়েছি। এখানে কিন্তু আপনাকে V3 অ্যারাইভড, আই হ্যাভ অ্যারাইভড হোম জাস্ট নাও। তারপর দেখেন বিলিভ বিশ্বাস করা, বিলিভড বিলিভড। একটা বিষয় এখানে খুব মজার, সেটা হচ্ছে বেশিরভাগ ভার্বের দেখবেন V2 এবং V3 একই রকমের হয়। যেমন এখানে বলছে বিলিভ, বিলিভ অর্থ বিশ্বাস করা, এরপর শুধু ডি যোগ করেছি, বিলিভড বিলিভড। কল শব্দের অর্থ ডাকা, কল্ড, সে আমাকে ডেকেছিল, হি কল্ড মি। আমি তাকে ডেকেছিলাম, আই কল্ড হিম। আমি তাকে ডেকেছি, আই হ্যাভ কল্ড হিম। কি হবে, আই হ্যাভ কল্ড হিম, আমি তাকে ডেকেছি। আমি তাকে ডেকেছিলাম, আই কল্ড হিম।
সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। আমি আপনাদের ক্লাসের শুরুতেই টেন্সটা খুব ভালোভাবে দেখিয়েছিলাম। যদি কারো টেন্সের প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি কয়েকবার করে দিয়ে রেখেছি আপনাদের গ্রুপে। হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আবারও আপনাদের, যদি বেসিকের কোনো ক্লাসে সমস্যা থাকে, আমি আবার পিছনে ফিরে যাব। কারণ টেন্সটা ভালোভাবে না পারলে আপনি ইংরেজি যে কোনো বাক্য তৈরি করতে পারবেন না। একটা মস্ত বড় বিল্ডিং যেমন তার একেবারে মাটির নিচে বেসমেন্টের উপরে দাঁড়িয়ে থাকে, টেন্সটা, ল্যাঙ্গুয়েজটাও কিন্তু, ইংলিশ ভাষাটা, যে কোনো ভাষা, তার টেন্স বা কাল বলা হয়। বাংলাতেও দেখবেন কাল রয়েছে। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে, কোনো কাজ শেষ হওয়ার সময়কে, তাই না? তো এই টেন্সটা কিন্তু খুব ভালোভাবে পড়বেন। আমি তাকে ডাকি, আই কল হিম, আমি তাকে ডেকেছিলাম। দেখেন এইগুলা যদি আপনি ভালোভাবে না পারেন, কন্ডিশনাল সেন্টেন্স পারবেন না, ক্লজ পারবেন না, ন্যারেশন পারবেন না, ভয়েস সেন্স পারবেন না। আমরা অনেকেই কিন্তু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন, অনেকেরই কিন্তু এই প্রাথমিক জায়গাগুলোতে খুব দুর্বলতা থেকে যায়। খুব দুর্বল আমরা, যার কারণে আমরা কিন্তু বড় বড় বাক্য তৈরি করতে পারি না। যখনই অ্যাডভান্স লেভেলের ক্লাস নেওয়া হয় তখন আমাদের ব্রেনের মাথার উপর দিয়ে যায়। তো যাই হোক, এই কনজুগেশন অফ ভার্ব, এই শীটটা আমি দিব, আপনারা এগুলো মুখস্থ করবেন। লাইক শব্দের অর্থ পছন্দ করা, লাইকড, লাইকড। হুম। লাভ শব্দের অর্থ ভালোবাসা, লাভড, লাভড। মেজার অর্থ পরিমাপ করা, মেজার্ড, মেজার্ড। মুভ অর্থ সরানো, মুভড, মুভড। নোট অর্থ টিকা বা টিকা লেখা বা উল্লেখ করা, নোটেড, নোটেড। দেখেছেন? খুবই ইজি অ্যান্ড সিম্পল এই ভার্ব ফর্মগুলো, এগুলো আপনারা একটু মুখস্থ করবেন। নেক্সট আমি আপনাদের কিছু রুল দেখাই যেগুলোর মাধ্যমে আমরা বাক্য তৈরি করি। স্পোকেন রুল, এগুলো না জানলে শুধু গ্রামার দিয়ে কিন্তু কোনো কাজ হয় না। গুড মর্নিং এই কথাটা আপনি বললেন, এখানে কি কোনো গ্রামার ব্যবহৃত হয়েছে? এখানে কোন টেন্স ব্যবহার করেছেন আপনি? তো আমাদের স্পোকেনের এই রুলগুলা কিন্তু প্রতিনিয়ত পড়তে হবে। দেখেন, ডেয়ারের একটা ব্যবহার, ডেয়ার। এর অর্থ হচ্ছে সাহস, কত সাহস, হাউ ডেয়ার। বলা হচ্ছে তোমার কত সাহস, হাউ ডেয়ার ইউ। তুমি কোন সাহসে বলো, হাউ ডেয়ার ইউ সে সো। তুমি কোন সাহসে এটা বলো, তুমি কোন সাহসে এটা করলে, হাউ ডেয়ার ইউ ডু দিস। হাউ ডেয়ার ইউ গো আউটসাইড, তুমি কোন সাহসে বাইরে গেলে। কোনো কিছুতে বা কোনো কিছু অভ্যস্ত করতে, অভ্যস্ত বুঝালে ইউজ টু এর ব্যবহার করা হয়, ইউজড টু। কোনো কিছু করতে অভ্যস্ত। সাবজেক্ট প্লাস পার্সন অনুযায়ী এম, ইজ, আর, অজ, অয়ার, ইউজ টু প্লাস নাউন অথবা ভার্ব প্লাস ভার্বের পর আইএনজি। নাউন অথবা ভার্ব প্লাস তারপর আইএনজি। যেমন আমি পারছি, আই অ্যাম বিং অ্যাবেল। আমি ইংরেজিতে কথা বলতে পারছি, আই অ্যাম বিং অ্যাবেল টু স্পিক ইংলিশ। সে মোটর সাইকেল চালাতে পারছে, হি ইজ বিং অ্যাবেল টু রাইড আ বাইক। সো এখানে ইউজ টু এর একটা রুল দেখাই। কোনো কিছু করতে অতীতে অভ্যস্ত ছিল। যেমন আই ইউজ টু ইট অ্যান এগ এভরিডে, আমি প্রতিদিন একটি ডিম খাইতাম। আই ইউজ টু গো টু ইউনিভার্সিটি এভরিডে। হি ইউজ টু টক ইংলিশ এভরিডে, সে ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত ছিল। আমি প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যেতে অভ্যস্ত ছিলাম। অর্থাৎ অতীতকালে কোনো কাজের অভ্যাস ছিল কিন্তু এখন আপনার আর এটা নাই। এখানে আপনি ইউজ টু ব্যবহার করবেন। কি ব্যবহার করতে হবে? ইউজ টু এর ব্যবহার করতে হবে। তারপর একটা রুল দেখব। দেখেন, নো হাউ টু, ডু ইউ নো হাউ টু, তুমি কি জানো কিভাবে। অর্থাৎ ডু ইউ নো হাউ টু রিসাইট হোলি কোরআন, তুমি কি জানো কিভাবে পবিত্র কোরআন তেলাওয়াত করতে হয়। ডু ইউ নো হাউ টু স্পিক ইংলিশ, আপনি কি জানেন বা তুমি কি জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। ডু ইউ নো হাউ টু প্লে ফুটবল, তুমি কি জানো কিভাবে ফুটবল খেলতে হয়। ডু ইউ নো হাউ টু প্রিপেয়ার বিরিয়ানি, তুমি কি বিরিয়ানি তৈরি করতে জানো। তাহলে এটা হচ্ছে ডু ইউ নো হাউ টু। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করতে গেলে আমরা জানি ডু এর ব্যবহার করতে হয়। আর নো হাউ টু শব্দের অর্থ হচ্ছে জানা। মনে রাখবেন, ক্যান মানে হচ্ছে পারা, আর নো হাউ টু শব্দের অর্থ হচ্ছে জানা। তুমি কি জানো কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়। ডু ইউ নো হাউ টু রিসাইট দ্য হোলি কোরআন। ডু ইউ নো হাউ টু স্পিক ইংলিশ, তুমি কি জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। নেক্সট একটা রুল দেখেন, সেটা হচ্ছে
ফন্ড অফ, আমরা প্রায়ই কিন্তু এটা দিয়ে বাক্য বলে থাকি। আমি ভ্রমণ করতে পছন্দ করি, আমি মাছ ধরতে পছন্দ করি, সে পত্রিকা পড়তে পছন্দ করে, সে গান গাইতে পছন্দ করে। এটা আমরা ফন্ড অফ ব্যবহার করব। ফন্ড অফ মানে হচ্ছে প্রিয় বা পছন্দ করা। আম ফন্ড অফ ট্রাভেলিং, আমি ভ্রমণ করতে পছন্দ করি। আম ফন্ড অফ ক্যাচিং ফিশ, দেখবেন অনেকেই রয়েছে বিভিন্ন জায়গায় বড়শি দিয়ে মাছ ধরতে যায় টিকিটের মাধ্যমে, তাই না? এদের কিন্তু প্রচুর নেশা। নেশা বা এটাকে আপনি হবি বলতে পারেন। বিভিন্ন মানে এক একজন মানুষের এক এক রকম হবি থাকে। আমার যেমন ট্রাভেলিং ইজ মাই হবি, কারো রয়েছে গান শোনা, কারো গান গাওয়া, কারো মাছ ধরা, কারো স্টাম্প কালেক্টিং, হ্যাঁ, কারো রয়েছে দেখবেন কি রয়েছে ঘুমানো, কারো রয়েছে বাগান তৈরি করা। এক একজনের এক এক রকম। তো এটা হচ্ছে ফন্ড অফ। শি ইজ ফন্ড অফ রিডিং নিউজ পেপার, শি ইজ ফন্ড অফ রিডিং নিউজ পেপার। আম ফন্ড অফ রিসাইটিং হোলি কুরআন, আম ফন্ড অফ ক্যাচিং ফিশ। অর্থাৎ এই ফন্ড অফ শব্দের অর্থ হচ্ছে প্রিয় বা পছন্দ করি। আমি ভ্রমণ করতে পছন্দ করি, আমি মাছ ধরতে পছন্দ করি, সে পত্রিকা পড়তে পছন্দ করে। এরপর একটা রুল, সেটা হচ্ছে হ্যাভিং এ হার্ড টাইম। এর অর্থ হচ্ছে কঠিন মনে হওয়া। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভিং আ হার্ড টাইম। মনে রাখবেন সাবজেক্ট প্লাস, দেখেন এইরকম স্ট্রাকচার যদি 2 থেকে 3 শত স্ট্রাকচার কেউ একটু মুখস্থ করতে পারে, সে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবে। এই ধরনের স্ট্রাকচারগুলো অবশ্যই আমরা খাতায় লিখব এবং এগুলো আমাদের কথা বলার ভিতরে ব্যবহার করব। শুধু পড়লে হবে না, শুধু লিখলে হবে না, নিজের মুখ থেকে এই সেন্টেন্সগুলো বলতে হবে, তবেই আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। হ্যাভিং এ হার্ড টাইম, তোমার সাথে সময় কাটানো আমার কঠিন মনে হচ্ছে, বিষয়টি ব্যাখ্যা করা আমার জন্য কঠিন মনে হচ্ছে। এই ধরনের বাক্য সাবজেক্ট প্লাস হ্যাভিং এ হার্ড টাইম প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। তোমার সাথে সময় কাটানো আমার জন্য কঠিন মনে হচ্ছে, আম হ্যাভিং আ হার্ড টাইম স্পেন্ডিং উইথ ইউ। বিষয়টি ব্যাখ্যা করা আমার জন্য কঠিন মনে হচ্ছে, আম হ্যাভিং এ হার্ড টাইম এক্সপ্লেইং দ্য ম্যাটার। সঠিক উত্তরটি খুঁজে পাওয়া আমার জন্য কঠিন মনে হচ্ছে, আম হ্যাভিং এ হার্ড টাইম ফাইন্ডিং আউট দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরটি আমার জন্য খুঁজে পাওয়া একটু কঠিন মনে হচ্ছে। দেখেন আরো একটা রুল দেখাতে পারি, একটু ফিউচার টেন্সে যদি বলি, সাবজেক্ট প্লাস উইল বি অ্যাবল টু প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস অবজেক্ট। আমি যেতে পারবো, আই উইল বি অ্যাবল টু গো। তুমি যেতে পারবে, সবকিছু ঠিক আছে, শুধু সাবজেক্ট পরিবর্তন করবেন। তুমি যেতে পারবে, ইউ উইল বি অ্যাবল টু গো। সে যেতে পারবে, হি উইল বি অ্যাবল টু গো। শুধু সাবজেক্ট পরিবর্তন করেছি। এরপর দেখেন এই গো এর পরিবর্তে আমরা ভার্ব ব্যবহার করব কাম। যেমন আমি আসতে পারবো, আই উইল বি অ্যাবল টু কাম। আপনাকে আমি প্রশ্ন করলাম আপনি কি আসতে পারবেন, আপনি বললেন ইয়েস স্যার, আই উইল বি অ্যাবল টু কাম। তুমি আসতে পারবে, ইউ উইল বি অ্যাবল টু কাম। সে আসতে পারবে, হি উইল বি অ্যাবল টু কাম। এটা হচ্ছে অ্যাবেলের একটা ব্যবহার দেখিয়েছি। যদি মাইট ব্যবহার করি, কোনো কিছু ঘটার সম্ভাবনা খুব কম থাকে, সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্বের ভি অন প্লাস অবজেক্ট। আমি হয়তো যেতে পারি, আই মাইট গো। তুমি হয়তো যেতে পারো, ইউ মাইট গো। সে হয়তো যেতে পারে, হি মাইট গো। আমি হয়তো সাহায্য করতে পারি, আই মাইট হেল্প। তুমি হয়তো সাহায্য করতে পারো, ইউ মাইট হেল্প। সে হয়তো সাহায্য করতে পারে, হি মাইট হেল্প। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্বের ভি অন প্লাস অবজেক্ট। হুম, একটু মনে রাখবেন এই স্ট্রাকচারগুলো দিয়ে আপনাদেরকে বাক্য তৈরি করতে হবে। দেখেন আরো একটা স্ট্রাকচার বলি, শুড হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি বসাতে হবে। কি বসাতে হবে বলেন? শুড হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি। আমার সঙ্গে আপনারাও একটু মনে মনে বলবেন, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি। অতীতে কিছু করা উচিত ছিল এমন বোঝাতে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি। আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। তোমার যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গন। তার যাওয়া উচিত ছিল, হি শুড হ্যাভ গন। আমার সাহায্য করা উচিত ছিল, আই শুড হ্যাভ হেল্পড। ভার্বের ভি থ্রি আপনাকে দিতেই হবে। তোমার আসা উচিত ছিল, ইউ শুড হ্যাভ কাম। এই কামটা কিন্তু ভি থ্রি এর কাম, কাম কেম কাম। তার আসা উচিত ছিল, হি শুড হ্যাভ কাম। কি হবে? হি শুড হ্যাভ কাম। তাহলে এখানে উচিত ছিল অর্থে আমরা শুড হ্যাভ ব্যবহার করতে হবে, করতে পারি। এরপর একটা রুল আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভি ওয়ান। বাধ্যতামূলক করা অর্থে
এই রুলটা ব্যবহার করা হয়। কি হবে? বাধ্যতামূলক করা অর্থে এই রুলটা ব্যবহার করতে পারবেন। যেমন আমরা যদি বলি আমাকে যেতেই হবে, তোমাকে যেতেই হবে, তাকে যেতেই হবে, এই কথাগুলো কিভাবে বলবেন? সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভি ওয়ান। দেখেন মনে রাখতে হবে কিন্তু এগুলো। আমাকে যেতেই হবে, আই হ্যাভ টু গো। তোমাকে যেতেই হবে, ইউ হ্যাভ টু গো। তাকে যেতেই হবে, হি হ্যাজ টু গো। আমাকে ইংরেজি শিখতেই হবে। এখানে অনেকেই আমাকে বলে যে স্যার আমি কানাডাতে চলে যেতে চাই, তো আমাকে ইংরেজি ভাষাটা শিখতেই হবে, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। তোমাকে ইংরেজি শিখতেই হবে, ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ। সেন্টেন্সগুলো আমার সঙ্গে বলবেন প্লিজ। তাকে ইংরেজি শিখতেই হবে, হি হ্যাজ টু লার্ন ইংলিশ। এখানে সাবজেক্ট অনুসারে হ্যাভ টু ব্যবহার করতে হবে এবং হ্যাজ টু ব্যবহার করতে হবে। তো আমরা এই রুলগুলো শুনবো, কিন্তু সামনে আমাদের যে রুলগুলো রয়েছে এখানে কয়েকটা রুল আমরা একটু দেখি প্লিজ। বলা হচ্ছে যত তত, অ্যাজ লং অ্যাজ। বাংলা বাক্যে যতক্ষণ বা যতক্ষণ ডট 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 ততক্ষণ বা যতদিন ততদিন থাকলে অ্যাজ লং অ্যাজ দিয়ে বাক্য তৈরি করা হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ লং অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যতক্ষণ তুমি আমার সাথে আছো ততক্ষণ আমি খুশি, আম হ্যাপি অ্যাজ লং অ্যাজ ইউ আর উইথ মি। সিমস, দেখেন সিমস শব্দের অর্থ হচ্ছে মনে হওয়া। সিমস শব্দের অর্থ হচ্ছে মনে হওয়া। কিছু মনে হয় বা মনে হচ্ছে বা হয়নি এমন বোঝালে সিমস ব্যবহার করবেন। হি সিমস টু বি স্মার্ট, তাকে স্মার্ট মনে হয়। মিনাকে ভালো মনে হয়, মিনা সিমস টু বি গুড। দেখেছেন? মনে হচ্ছে কোথাও ভুল হয়েছে, দেয়ার সিমস টু হ্যাভ বিন সাম মিস্টেক। এরপর একটা রুল রয়েছে হোয়াট ইফ। এটার বাংলা হচ্ছে কি হতো যদি। কি হতো যদি। কি হতো যদি আমি বাসটি মিস করতাম? হোয়াট ইফ আই কুড মিস দ্য বাস। কি হতো যদি আমি সমস্যাটি বুঝতে না পারতাম? হোয়াট ইফ আই কুড আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। কি হতো যদি আমি কাজটি সম্পন্ন করতে না পারতাম? হোয়াট ইফ আই কুডেন্ট কমপ্লিট দ্য ওয়ার্ক। এরপর একটা রুল রয়েছে ক্যান নট বাট। এটার অর্থ হচ্ছে না করে পারি না। বাংলা বাক্যের শেষে না পারি না অর্থাৎ আমি ভাত না খেয়ে থাকতে পারি না। হুম আমি তোমার তারিফ না করে পারি না, প্রশংসা। আমি বই না পড়ে থাকতে পারি না। এই ধরনের বাক্যগুলা আমরা সাবজেক্টের পরে ক্যান নট বাট ব্যবহার করব। সাবজেক্টের পরে ক্যান নট বাট প্লাস এক্সটেনশন। আমরা ভাত না খেয়ে থাকতে পারি না, উই ক্যান নট বাট ইট রাইস। আমি তোমার তারিফ না করে থাকতে পারি না, আই ক্যান নট বাট অ্যাডমায়ার ইউ। আমি বই না পড়ে থাকতে পারি না, আই ক্যান নট বাট রিড বুক। দেখেছেন? এরপর আপনারা কুড নট বাট ব্যবহার করতে পারেন। সাবজেক্ট প্লাস কুড নট বাট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমি না হেসে পারলাম না, আই কুড নট বাট লাভ। আমি অনুষ্ঠানে না গিয়ে পারলাম না, আই কুড নট বাট গো টু দ্য ফাংশন। তো এখানে অনেকগুলা রুল দিয়েছি, এই রুলগুলো আপনারা একটু দেখে নিবেন। আর সর্বপ্রথম এবং সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে এই টেন্স। আমি বলেছিলাম প্রত্যেক দিন আপনাদের সামনে টেন্সটা নিয়ে একটু কথা বলবো। আমরা যারা নিউ লার্নার্স রয়েছি তাদের জন্য টেন্সটা কিন্তু কখনো কখনো একটু কঠিন হয়ে দাঁড়ায়। একজন দেখলাম এখানে আমাকে হোম টাস্ক পাঠিয়েছে, তো টেন্সের ভুল রয়েছে। হুম এই টেন্সের ভুলটা আপনাদেরকে সংশোধন করতেই হবে, অবশ্যই এটা করতে হবে। তো আমি বলেছিলাম 12 প্রকার টেন্স আমরা অবশ্যই শিখব, কিন্তু খুব ভালোভাবে শিখব হচ্ছে 7টা টেন্স। সেই 7টি টেন্স কি কি? প্রত্যেকটা টেন্সের প্রথম দুইটা ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারণ কথা বলতে গেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার খুব বেশি মাত্রায় হয়ে থাকে। কিন্তু দেখেন অন্য যে 5টা টেন্স আমি বাদ দিয়েছি এগুলোর ব্যবহার যে হয় না তা না, এগুলো হয়। কিন্তু সারা দিনের ভিতরে গবেষণা করে দেখা গেছে যে আমরা এই যে 7 প্রকার টেন্স অধিকাংশ কথা এর ভিতরেই থাকে। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। এই টেন্সগুলার ব্যবহার আমরা প্রতিনিয়ত কিন্তু করে থাকি। এই টেন্স ব্যবহার আমাদের অবশ্যই শিখতে হবে। আমি যদি এখন বলি ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস দিয়ে বাক্য তৈরি করতে হবে, কে পারবেন? ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী চিনিবার উপায়,
স্ট্রাকচার এবং কয়েকটা বাক্য বলতে হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সেরও ঠিক তাই করতে হবে। কে পারবেন? বিকাশ কুমার, প্লিজ একটু আনমিউট করেন তো। ফিউচার ইনডেফিনিটের কয়েকটা বাক্য বলেন, বাংলা বাক্য এবং ইংরেজি বাক্য। পারবেন? ঝর্ণা চৌধুরী, প্লিজ আপনারা নূতনরা একটু কথা বলবেন, হ্যাঁ, একটু কথা বলবেন, কারণ কি, কথা না বললে কখনো শেখা যায় না কথা বলাটা। ঝর্ণা চৌধুরী, প্লিজ আপনি ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে কি কি জানেন বলেন। ফিউচার ইনডেফিনিটের স্ট্রাকচারটা বলেন, হ্যাঁ। Future indefinite subject plus will plus মূল ভার্বের ফার্স্ট ফর্ম। ধন্যবাদ। কয়েকটা বাক্য বলেন তো, বাংলা এবং ইংলিশ। আমি বাড়ি যাব, আই উইল গো। আমি না, খাবো, আমি আই বাড়ি উইল যাব, ইট। তো এখানে আই উইল গো হোম দিতে হবে। বাড়ি আই উইল গো, গো এট হোম। অ্যাট হোম না, শুধু আমি হোম দিবেন, আই উইল গো হোম, আমি বাড়ি যাব। তারপর আমি ভাত খাবো, খাবো, আমি ভাত খাবো। রাইস, আমি কাজটি করব, আই উইল ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, আমি মাছ ধরবো, ফিশ, আই উইল ক্যাচ ফিশ। আমি ইউনিভার্সিটিতে যাব, ইউনিভার্সিটি। তারা গান গাইবে, দে উইল সিং এ সং। তারা একটা বাড়ি তৈরি করবে। দে উইল বিল্ড হাউস। না, এ বিল্ট হাউস। বললে দেখেন, এই জন্য আমি বলছিলাম, এই যে ভার্ব ফর্মের শিটটা আমি দিয়েছি না, এই যে কনজুগেশন অফ ভার্ব, এইগুলা মুখস্থ করতে হবে, কেননা আপনি বিল্ট বলেছেন, এটা হচ্ছে বিল্ড হবে, BUILD। উচ্চারণটা খেয়াল করবেন, বানানটাও কিন্তু সঠিকভাবে লিখতে হবে। দে উইল বিল্ড এ হাউস, তারা একটা বাড়ি তৈরি করবে। এখানে BUILD, এটা হচ্ছে V1, আর V2 ভার্বের V2 পাস্ট ফর্ম যেটা বিল্ট, BUILT, এবং V3 হচ্ছে BUILT, বিল্ট। অর্থাৎ এই ভার্ব ফর্মটা যদি ভালোভাবে না শিখতে পারেন, বাক্য তৈরি করতে পারবেন না। তো অনেক ভালো বলেছেন। এবার আপনি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কিছু বলেন তো, স্ট্রাকচারটা কেমন হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স? ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব আইএনজি প্লাস এক্সটেনশন। কিছু বাক্য বলেন। I will be going to market. তারপর I I will be I will be eating rice. আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস, এই বাক্যটার ফিউচার পারফেক্ট কি হয়? Future perfect. হুম। I will be দেখেন, আমি একটু হেল্প করি, বাক্যটা খুবই সহজ। এটার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। I will have a rice. হুম, আই উইল হ্যাভ ইটেন রাইস, একজন সঠিক বলেছে তো। ভার্বের V3 ফর্ম, আই উইল হ্যাভ ইটেন রাইস, আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই উইল হ্যাভ কট ফিশ, দে উইল হ্যাভ কট ফিশ, দে উইল হ্যাভ প্লেড ফুটবল, সুমন উইল হ্যাভ গন টু ইউনিভার্সিটি। এই যে বাক্যগুলা, দেখেন আপনি পারেন, কিন্তু আমাদের না করতে করতে একটা জড়তা চলে এসেছে। কিন্তু এটা যদি আবার ফুললি আপনি প্র্যাকটিস করা শুরু করেন, করতে করতে আপনার জড়তাটা কেটে যাবে। এখানে যারাই ক্লাস করছেন, সবাই কিন্তু আমরা মোটামুটি একটা পর্যায়ে +25 আপ বা 35 30 আপ আমরা এজ, তাই না? আমরা এতদিন কিন্তু গ্রামার শিখে এসেছি। এখানে হাতে কলম ওইভাবে আর গ্রামার শেখানোর আপনাদের প্রয়োজন পড়ে না। একটাই কাজ করতে হবে, এখানে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবে, তার কিন্তু কথা বলাটা তত বেশি সহজ হয়ে যাবে। তো খুব ভালো বলেছেন ঝর্ণা ম্যাডাম। এরপর আরেকজন বলবেন, কৃষ্ণা রানী। কৃষ্ণা রানী দাস, আপনি একটু বলবেন প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এবং এই সম্পর্কে টোটাল সবকিছু আপনি বলেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি হয়? সাবজেক্ট প্লাস, plus extension. ধন্যবাদ, কিছু বাক্য বলা যাবে বাংলা এবং ইংলিশে। আমি পড়ি, হুম। I read. আই রিড, আমি পড়ি, ধন্যবাদ। তারপর ছোট ছোট বাক্য বলুন। আমি যাই, I go. আই গো, আমি গিয়েছিলাম,
আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আগে বুঝতে হবে আমি কি বলছি, কোন টেন্সে। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি যাব, আমি যাব, আই উইল গো। দেখেন এখানে একটা একটা প্যাসেজ বলি, হ্যাঁ সবাই কথা বলবেন না, তাহলে ক্লাসটা এলোমেলো হয়ে যাবে। এখানে একটা প্যাসেজ আকারে বলি, যদি বলা হয়, খুব সহজ বাক্য দিচ্ছি, বলবেন বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বলেন তো। আমরা তো শুধু গ্রামার শিখছি কিন্তু কথা বলা শিখছি না। Bangladesh is an agricultural country. ধন্যবাদ। বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। এখানের অধিকাংশ লোক কৃষক। এই দেশের অধিকাংশ লোক কৃষক। কি হবে? Most of the people are cultivator. কাল্টিভেটর বা ফার্মার্স হেয়ার, হেয়ার মানে হচ্ছে এখানে বা ইন দিস কান্ট্রি। মোস্ট অফ দ্য পিপল আর ফার্মার্স ইন দিস কান্ট্রি। কৃষিই আমাদের পেশা, কৃষিই আমাদের প্রধান পেশা। কি হবে? Agriculture is our main মেইন profession. প্রফেশন। থ্যাংক ইউ। একজন কৃষক সারাদিন মাঠে কাজ করে। A farmer is work. নো, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাম ইজ আর আসবে না, যদি মেইন ভার্ব হিসাবে হয় সেটা আসবে। কিন্তু বলা হচ্ছে একজন কৃষক সারাদিন মাঠে কাজ করে। এখানে সাবজেক্ট কি? এ ফার্মার। এরপর ভার্ব দিতে হবে, এ ফার্মার অর্কস। এ ফার্মার অর্কস ইন দ্য ফিল্ড অল ডে লং, অথবা হোল ডে। হুম। একজন কৃষক কঠোর পরিশ্রম করে। বলুন। Farmer, এ ফার্মার a farm, hard work. হার্ড ওয়ার্ক না, এখানে অর্কস হার্ড, অর্কস হার্ড। এ ফার্মার ওয়ার্কস হার্ড। একজন কৃষক, এইটুকু, এ ফার্মার ওয়ার্কস হার্ড, একজন কৃষক কঠোর পরিশ্রম করে, কিন্তু সে খুব কম ইনকাম করে। বাট, হ্যাঁ, বাট, কিন্তু সে খুব But, কম ইনকাম করে। বাট, বলুন। but he হি, is long live. না এখানে দেখেন ছোট ছোট ভুল থেকে যায়, আর্ন দেওয়া যাবে না, আর্নস দিতে হবে। কারণ যেহেতু এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এবং বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভিতরে পড়ে, এজন্য এখানে ভার্বের পরে এস বা ইএস দিতে হবে। হি আর্ন না, হি আর্নস, হি আর্নস আ লিটিল, অথবা হিজ ইনকাম ইজ ভেরি পুয়ার। Little long. হুম। তারপর বলা হচ্ছে আমাদের উচিত কৃষকদের সম্মান করা। এটা কি হবে? We should, we should, um, we, দেখেন এই যে ছোট ছোট বাক্যগুলা, এইগুলা কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন, হ্যাঁ। এই বাক্যগুলা আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন, কারণ এইগুলোর মাধ্যমেই কিন্তু আমাদেরকে কথা বলতে হয়। এই বাক্যগুলোর মাধ্যমেই কিন্তু আমরা কথা বলবো। আমরা প্রত্যেকটা ক্লাসে, আমি বলি গত কয়েকটা ক্লাসে আমি বলেছিলাম, আমরা বাঙালি, এইটা সব সময় মনে রাখবেন। আমরা রাতের বেলায় স্বপ্ন দেখি বাংলা ভাষায়। আমরা সারা দিন কথা বলি অফিসে, শহরে, বাজারে, বাড়িতে, সব জায়গায় বাংলা ভাষায় কথা বলি। তো সারাদিন আমরা যে কথাগুলো বাংলায় বলি, এইগুলো আমাদেরকে ট্রান্সলেট করা শিখতে হবে। আপনি যদি এগুলো ট্রান্সলেশন করতে পারেন, আপনার স্পোকেন ইংলিশটা খুব সহজে হয়ে যাবে। অনেকেই আছি আমরা এখানে সবাই এসেছি যে স্যার আমি যেন একটু ফ্লুয়েন্টলি কথা বলতে পারি। তো 3 মাস 4 মাস ক্লাস করে আমার পদ্ধতিতে, দেখানো পদ্ধতিতে, অনেকেই কিন্তু কথা বলা শিখে যায়। আর অধিকাংশ আপনারা এখানে জব হোল্ডার, বিভিন্ন রকমের ব্যস্ততার ভিতরে থাকেন। তো তারপরও আমি বলবো, বিশেষ করে শুক্র শনিবার ছুটির দিনগুলাতে আমার এই ক্লাস রেকর্ডটা, পিডিএফ ফাইলগুলো একটু পড়বেন, এই দেখানো পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন, কথা বলতে পারবেন। আপনি রান্নাঘরে রান্না করছেন, মনে মনে বলবেন নাও আই অ্যাম কুকিং রাইস, নাও আই অ্যাম কুকিং বিরিয়ানি, নাও আই অ্যাম প্রিপেয়ারিং বিরিয়ানি, নাও আই অ্যাম টেকিং বাথ, নাও আই অ্যাম গোয়িং টু স্কুল, নাও আই অ্যাম সিঙ্গিং। যে কাজগুলো আপনি করবেন তাৎক্ষণিকভাবে ওইটা ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবেন। আপনি ঘুমাচ্ছেন, ঘুমাতে যাচ্ছেন, নাও আই অ্যাম গোয়িং টু স্লিপ। প্রত্যেকটা কথা দৈনন্দিন জীবনের যদি বাংলা থেকে ইংলিশে অনুবাদ করে বলতে পারেন, আপনার ইংলিশ শেখা হয়ে গেল, ইংরেজিতে কথা বলা হয়ে গেল।
ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল। তো আমাদেরকে এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। আর এর জন্য আমাদেরকে 5টা বিষয় মনে রাখতে হবে: টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, কনজুগেশন অফ ভার্বস অ্যান্ড সাম ভোকাবুলারিজ। তো আমি প্রত্যেকটা বিষয় আজকে ভোকাবুলারির একটা শিট দিয়ে দিচ্ছি, অনেক বড় লম্বা একটা শিট। এই শিট থেকে আপনারা যতগুলা ওয়ার্ড রয়েছে সব মুখস্থ করে ফেলবেন। কারণ কথা বলতে গেলে এই শব্দ আমরা দৈনন্দিন জীবনে যে শব্দগুলো ব্যবহার করি সেইগুলাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। প্রথমেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে দেখেন এখানে সেভ মানে সঞ্চয় করা, ইনভেস্ট বিনিয়োগ করা, পে অর্থ প্রদান করা, ক্রাই অর্থ কাদা, লাভ অর্থ হাসা, অ্যাঙ্গার অর্থ রাগ করা, তারপর রয়েছে এনজয় উপভোগ করা, টার্ন অন চালু করা, টার্ন অফ বন্ধ করা। এগুলো আমাদের লাগে। আপনি যদি বলেন যে গাড়িটা, মেশিনটা চালু করো, মেশিনটা বন্ধ করো, টার্ন অন, টার্ন অফ, এই শব্দগুলো আপনাকে লাগবে। আপলোড ডাউনলোড করা, দেখবেন আমি ক্লাসটা শেষ করেই কিন্তু ইউটিউবে আমার এই ক্লাসটা আপলোড দিয়ে দেই। গেস মানে অনুমান করা, ডিসাইড সিদ্ধান্ত নেওয়া, এইগুলার অধিকাংশ শব্দ আপনাদের জানা। তারপরও 1-2 বার একটু রিভাইজ করবেন এই শব্দগুলা। এবং এই শব্দগুলা সুন্দরভাবে মুখস্থ করার আরো একটা উপায় রয়েছে। স্পিক ইংলিশ উইথ সোনামুখ, সোহাগ স্যারের যে বইটা, এই বইটা যারা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা বইটা এখনো নিতে পারেননি, কাইন্ডলি বইটা নেওয়ার চেষ্টা করবেন। এটা দেখেন, আমাদের বইতে একটা হার্ড কপি থাকার অর্থ হচ্ছে আপনার কাছে একটা দলিল থাকার সমতুল্য। আমাদের জমির যেমন দলিল থাকে না, এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলেও আপনার একটা দলিল থাকা লাগবে, সেইটা হচ্ছে এই বই। তো স্পিক ইংলিশ নামক এই বইটা যারা নিবেন, আমি গত ক্লাসে আমার নাম্বার দিয়ে দিয়েছিলাম, আর এখানেও আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। বই যদি কারো লাগে আমার এই নাম্বারে ফোন করে, অথবা স্যারের দেখবেন ওয়েবসাইট রয়েছে, সেখান থেকেও আপনারা বইটা নিতে পারবেন। বইতেও এই ভোকাবুলারিগুলো রয়েছে। তো সবাই ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আল্লাহ হাফেজ, গুড নাইট।